আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আপনাদের বলি, এই বেটা করো সব ম্যাক্সিমাম জেলে যাবে। তিহার জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে, আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যদি একটু ভালো খেতে পাই। বাইরে তো হারাম খেয়ে খেয়ে পেট মুদ্রা করে ফেলছে, জেলে গিয়েও যাতে একটু খেতে পাই। আমাকে 42 দিন জেল খাটিয়েছিল জানেন। আমাকে যেই দিন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি হচ্ছিল, আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ কে ডিভিশন 1 দেওয়া হোক, অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়, জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। ওই দেখতে পাচ্ছে না কদিন ধরে পেপারে আসছিল, এই কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করেছিল পার্থবাবুকে, এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। নেতা তো আমরা, আমাদের বিশাল ব্যাপার। তো আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল, তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল, আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না, কারণ একাধিক আছে। আমি দুটো কারণ আজকে বলছি, সময় স্বল্প। প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানানো। যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে। দ্বিতীয় কথা, আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে, তাদের সাথে কি আচরণ হয়, তারা জেলে গিয়ে কি খায়, সেটা আমাকে ধরতে হবে। তো ওইটা আমি গিয়ে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি। আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার, স্পিকার স্যারকে বলেছিলাম, স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না, একটু খোঁজ নিতে হবে। এত পাতলা, আমি কি পাতলা, আমার থেকে পাতলা মাছ। তো কেন বলেছিলাম, আমি তো বুঝতে পারছি লাইন এদের হচ্ছে, ছাড় হবে নাকি, একটাও ছাড় হবে না। এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক দূরে মাইক লাগিয়েছে, তৃণমূলের বন্ধুরাও শুনছে, যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি, যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন, এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে, কাউকে ফর্ম ফিল আপের নামে 1000-1200 টাকা করে তুলছে, বা কেউ 2000, 4000, 10,000, 15,000 যার কাছ থেকে যা পাচ্ছেন নিয়ে নিচ্ছেন। আবাস যোজনা দেবো, তার পরিবর্তে যার দোতলা বাড়ি, যার পাকা বাড়ি, যার বাড়ি ফ্রিজ আছে, যার মাছ ধরা ট্রলার আছে, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি বাইক আছে, তাকে ঘর পাইয়ে দিচ্ছেন। আর আমার এলাকার, আমার বুথের এই টেন্ডা পানিতল এলাকার গরিব মানুষ, যার হয়ে বলার কেউ নাই, সে বাড়ি পাচ্ছে না। খুব ভালো লাগছে। ক্ষমতায় আগামী দিনে আমরা আসছি, আগামী দিনে ক্ষমতায় আমরা আসছি, প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো। এটা শুনে রাখুন আপনারা, প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো। 100 দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে, আবাস যোজনার টাকা যেভাবে মিসইউজ করেছে, বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে 5 কোটি, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে। কিন্তু যারা লুট করেছে তাদের বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ের ধারে আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন। তবে সময় আসবে, কমিশন বসাবো, সব তদন্ত করব, ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব। আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায়, প্রেসিডেন্সি জেল, নাহলে তিহার দিল্লিতে পাঠিয়ে দেবো, এখানে রাখবো না। প্রস্তুত থাকো। যেভাবে শ্রমমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, এখানে তো কাজ হারিয়ে এখানকার সন্তানেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, এটা বন্ধ করতে হবে। আমি ওইটা আমার সন্দেহ হয়েছিল যে আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের সংখ্যা কত। শ্রমমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, উনার দপ্তর, উনি বলছে আমার কাছে জানা নাই। ভাবতে পেরেছেন, সে কথাই আছে না, আমি মন্ত্রীকে বাঁদর বলছি না, খারাপভাবে নেবেন না, আমি উদাহরণের জন্য বলছি। বাঁদরের হাতে খড়ি নরকেল দিলে কি হবে? হ্যাঁ, কি হবে?
বিপদ হয়ে যাবে না? তো আমি ওনাকে মাদর বলছি না, দেখুন আমি আমার ওই এতটা ঔদ্ধত্য না, একটা মন্ত্রীকে বলবো। আমি সম্মানীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের মানুষের সংখ্যা কত? মন্ত্রী মহাশয় ওই স্পিকার স্যারের ওখান থেকে উঠে, মানে তার টেবিল থেকে উঠে যত বিধায়ক আছে সবাই দেখেছে, বিজেপির বিধায়ক দেখেছে, তৃণমূলের বিধায়ক দেখেছে, সংযুক্ত মোর্চার বিধায়কের কোশ্চেনের উত্তর দিতে পারেনি। বলছে ওটা আমার এখন জানা নাই, পরে জানিয়ে দেবো। 1 বছর হয়ে যাচ্ছে, আমাকে এখনো জানাবার জন্য প্রয়োজন বোধ করেনি, তার কাছে ডেটাই নাই। তো এই ধরনের কোশ্চেন যখন করেছি আপনার মন্ত্রীকে, কৃষি মন্ত্রীকে উত্তর দিতে পারেনি, একাধিকবার প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি। আমার সন্দেহ হয়েছিল ও নামকা অস্তে মন্ত্রী, গোপাল ভাঁড়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা, এ কিছু জানে না। তাহলে আমাকে আমারটা জেনে নিতে হবে, আমার কৃষক ভাইদের জন্য, ভাঙড়ের ভোটারদের জন্য, সারা রাজ্যের কৃষকদের জন্য। কৃষি প্রধান রাজ্য আমরা, 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। পশ্চিমবাংলার 70% মানুষ প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে 70% মানুষ এই কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে এদের কথা ভাবতে হবে আমাকে। আমি ডেটা দেখতে লাগলাম, আমি একটু গবেষণা, একটু পড়াশোনা করতে লাগলাম। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার শেষ নাই। আমি যে বিদ্যাসাগর এটাও বলছি না, স্বল্প জ্ঞান আছে আর জ্ঞানের আমি অন্বেষণ করি। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদেরকেও জানতে চাইলাম। দেখতে দেখতে ভারত সরকারের দিয়ে একটা ডেটাতে দেখলাম পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেল। আমি আরো খুঁজতে লাগলাম, কাশ্মীর দেখলাম, কাশ্মীর আমরা মাঝে মধ্যে পেপার পত্রিকায় দেখি, কাশ্মীরের কৃষকদের মাসিক গড়াই কত। হরিয়ানার কৃষকরা BMW চেপে ঘুরছে, মার্সিডিজ চেপে আসছে, পাঞ্জাবের কৃষকরা মার্সিডিজ চেপে ঘোরে, BMW চেপে ঘোরে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকদের অবস্থা এত খারাপ কেন? দেখতে দেখতে দেখলাম হরিয়ানার কৃষক, পাঞ্জাবের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, কাশ্মীরের কৃষক, মেঘালয়ের কৃষকদের মাসিক গড়াই কারো 22,000, কারো 18,000, কারো 19,000, কারো 15,000 মাস গেলে ইনকাম করে। আর আমরা অভাগা, মমতা ব্যানার্জির রাজ্যে আমরা পড়ে আছি। আমাদের এত ভালোবাসা মমতা ব্যানার্জি দিচ্ছে, আমাদের কৃষকদেরকে ভালোবেসে পুঁতে ফেলার চেষ্টা করছে। মাত্র মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম, বিলো 7,000। 7,000 টাকা, 60 নয়, 60 নয়, 7 ইংলিশে 7, বিলো 7,000, 7,000 এর নিচে ইনকাম। আমার তো মাথা গেল ঘুরে, তাহলে আমার দেখার ইচ্ছা গেল। আচ্ছা, এই বক্তব্য দিচ্ছে কার অসুবিধা হচ্ছে নাকি? এগুলো আপনাদের জেনে রাখা দরকার। আবারও বলছি, ইচ্ছে গেলে ভোট দেবেন, তাহলে আপনাদের হয়ে লড়াই বেশি করে করতে পারবো। না ইচ্ছে গেলে যাকে ইচ্ছা ভোট দেবেন, যে যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন তার কাজের ভুল হলে সমালোচনা করব, আমি জোর করব না। রাতের অন্ধকারে 5,000, 2,000, 500, 100 বা হুমকি দেবো, ভোটার কার্ড কেড়ে নেবো, এ কাজ আমি করব না। তবে একটা কথা, গ্রামে গঞ্জের কথা বলছি, ভোটার কার্ড কেড়ে নিলে ভাববেন না যে আপনি ভোট দিতে পারবেন না। 15টা আইটেম আছে, ব্যাংকের পাসবুক থেকে শুরু করে ছবি দিয়া সরকারি স্ট্যাম্প লাগানো যে কোনো কাগজ নিয়ে যাবেন, আপনারা ভোট দিতে পারবেন। তৃণমূলের বন্ধুরা যদি ভোটার কার্ড কেড়ে নেয় কিচ্ছু বলবেন না, আধার কার্ডটা নিয়ে চলে যাবেন, ব্যাংকের পাসবুক নিয়ে চলে যাবেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে যাবেন, স্কুলের সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে চলে যাবেন। এই ধরনের 15টা আইটেম আছে, নিয়ে যাবেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। তো আমি দেখলাম যে তাহলে সব থেকে বেশি ইনকাম কার গেলে মাস গেলে, আমি দেখে অবাক হয়ে গেলাম। মেঘালয় রাজ্যের মাস গেলে ইনকাম হচ্ছে 29 থেকে 30,000 টাকা। ভাবতে পেরেছেন? মাস গেলে মেঘালয় রাজ্যের কৃষকদের মাসিক গড় আয় পরিবার পিছু 29 থেকে 30,000 টাকার। আমরা এত অভাগা, আমাদের 7,000 টাকার নিচে। এটা ডেভেলপ করার জন্য, এটাকে বাড়ানোর জন্য, পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় যাতে বাড়ে সেটা বাড়ার জন্য আমাদের যাদের কণ্ঠ করে রাজ্যের আইনসভার মধ্যে পাঠিয়েছিলি, যাদেরকে বলার জন্য দেশের আইনসভার মধ্যে পাঠিয়েছি, তারা ঠিকঠাক দায়িত্ব পালন করেনি বলে আজকে আমরা এত তলানিতে পড়ে আছি। আমরা যদি দায়িত্ব নিয়ে আওয়াজটা শুধু রাজ্যের আইনসভার মধ্যে নয়, রাজ্যের আইনসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে আমি বলেছি যে আমাদের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে এবং কৃষকদেরকে যে সাবসিডিগুলো আছে সেটাকে বুঝিয়ে দিয়ে এবং উৎপাদিত ফসল মধ্যখানে যে দালালগুলো আছে সেইগুলোকে ধ্বংস করে দিয়ে সরাসরি কৃষকরা তাদের ফসলের যাতে দাম পায় তার ব্যবস্থা করতে হবে। এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না। এই আওয়াজটা আমরা
দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চিত বঞ্চনার যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন। আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেবো, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে মধ্যখানে কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক গড় আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার আপনাদের উপরে নির্ভর করছে।